সুমিত্রা দেবী এবং মীনাক্ষী দেবী প্রতিবেশী ছিলেন, তবে দুজনের মধ্যে সবসময় একটা প্রতিযোগিতার মনোভাব লেগেই থাকতো। মীনাক্ষী দেবী তার ছেলে বিনোদের বিয়ে ঠিক করে প্রতিবেশী সুমিত্রা দেবীর কাছে আসেন। সুমিত্রা, এই নাও মিষ্টি খাও, আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, তারই মিষ্টি। এমনিতেই পাড়ায় সবাইকে দেওয়া হয়ে গেছে, শুধু তোমাদের বাড়িটাতেই দেওয়া হয়নি। ও তাই নাকি? যাক, ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, এটা তো খুব ভালোই কথা। এবার তো তোমাকে আর কাজকর্মও করতে হবে না, বেশ আরাম করে দিন কাটাবে। সে আর বলতে, বৌমার সঙ্গে এখন থেকেই আমার ফোনে কথা হয়। মেয়েটা না ভীষণ ভালো, বাড়ির সমস্ত কাজকর্ম পারে গো, আর রান্না তো এত সুন্দর পারে যে তোমাকে কি বলবো। আজকাল ওরকম রান্না জানা মেয়ে পাওয়া খুব মুশকিল, কিন্তু আমার ভাগ্য ভালো যে আমি এই যুগে এত কাজের একটা বৌমা পেয়েছি। সবার কপাল আবার এরকম হয় না। মীনাক্ষী দেবীর টিটকিরি সুমিত্রা দেবী বুঝতে পারেন। মীনাক্ষী দেবী চলে যাবার পর তিনি তার স্বামী অলোকবাবুকে বলেন, শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, মীনাক্ষীর বউ আসার আগে আমি আমার ছেলের বিয়ে দিতে চাই। আর আমি চাই আমার বৌমা যেন সব থেকে ভালো রান্না করতে পারে। এই এলাকার সেরা রাঁধুনি যেন আমার বৌমা হয়। আরে বাবা, তুমি বৌমা চাইছো না হোটেলের রাঁধুনি চাইছো? এইভাবে মেয়ে খোঁজে যায় নাকি? প্রতিবেশী এসে কি বলে গেল আর তা নিয়ে তুমি জেদ ধরে বসে আছো? দেখো, আমি ওসব কিছু জানি না। আমার ছেলের বিয়ে হবে, আর এর জন্য আমি বেশি দেরিও করতে চাই না। তুমি যদি ব্যবস্থা করতে পারো তো করো, আর না হয় আমি কোথাও থেকে মেয়ে জোগাড় করে ছেলের বিয়ে দিয়ে দেব। সুমিত্রা দেবীর জেদের আগে অলোকবাবু আর কিছুই বলতে পারে না। তারপর তিনি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে একটি মেয়ের সন্ধান পান। মেয়েটির নাম মন্দিরা। বিনোদের বিয়ের একদিন আগে সুমিত্রা দেবী তার ছেলে মনোজের বিয়ে দিয়ে দেন। দুই প্রতিবেশীর ঘরে একদিন আগে পরে দুটি বৌমা আসে। প্রথম 10-15 দিন বৌমারা হানিমুনের জন্য বেড়াতে যায়, তারপর ফিরে এসে বাপের বাড়িতে যায়। এভাবেই তাদের সময় কাটে। দুই বৌমা যখন বাপের বাড়ি থেকে ফিরে আসে, তখন শুরু হয় দুই শাশুড়ির আসল প্রতিযোগিতা। সকালবেলা চায়ের টেবিলে বসে সুমিত্রা দেবী তার বৌমাকে ডাকেন। বৌমা, আরে ও বৌমা, 20 মিনিট হয়ে গেল তোমাকে চায়ের কথা বলেছি, এখনো তো চা এলো না। এই মেয়েটা না, 1 কাপ চা করতে এত সময় কেন যে লাগাই কি জানি। এমন সময় প্রতিবেশী মীনাক্ষী দেবী চায়ের কাপ হাতে নিয়ে আসেন আর বলেন, এই নাও সুমিত্রা, তোমার জন্য চা এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। আমার জন্য চা এনেছো? কিন্তু কেন? আরে বাবা, আমি আমার বাড়ির রান্নাঘর থেকে শুনতে পাচ্ছিলাম যে তুমি কখন থেকে তোমার বৌমাকে চায়ের জন্য ডাক দিচ্ছ। আমার বৌমার তো চা করতে মাত্র 2 মিনিট সময় লাগে, তাই আমি ওর কাছ থেকে চা নিয়ে এলাম। তোমার বৌমা যা নড়ে ভোলা, চা করতে করতে মানুষের মাথা ধরে যাবে একেবারে। না না, এসবের কোনো প্রয়োজন নেই, আমার বৌমা চা করে এক্ষুনি আনছে। এমন সময় চায়ের কাপ হাতে মন্দিরা সেখানে আসে। তারপর তার শাশুড়িকে দিয়ে বলে, এই নিন মা, আপনার জন্য চা এনেছি। কাকিমা, আপনি কখন এলেন? বসুন, আমি আপনার জন্য চা আনছি। থাক বৌমা, তোমাকে আর কষ্ট করে আমার জন্য চা করতে হবে না। এমনিতেও তুমি 1 কাপ চা করার জন্য আধ ঘন্টা সময় লাগিয়ে দেবে। আমি বরং বাড়িতে যাই, আমার বৌমা গরম গরম সিঙ্গাড়া বানিয়েছে, সিঙ্গাড়া দিয়ে মজা করে তুই শাশুড়ি বৌমা চা খাবো। আরে আরে, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম। শোনো সুমিত্রা, কাল আমার বাড়িতে পূজা আছে, তোমরা দুই শাশুড়ি বৌমা ওখানে যেও, কেমন? আর হ্যাঁ, বাড়িতে রান্না বান্না ঝামেলা করতে হবে না, কাল সবাই আমার বাড়িতেই খাবে। আমার বৌমা সবার জন্য খাবার তৈরি করবে বলেছে। ঠিক আছে, আমরা দুজনে একসঙ্গে চলে যাব। পরের দিন সকালবেলা সুমিত্রা দেবী মীনাক্ষী দেবীর বাড়িতে যায় এবং দেখে সেখানে আরো সব মহিলারা এসে উপস্থিত হয়েছে। টেবিলে অনেক ধরনের খাবার সাজানো, লুচি, মাংস, আলুর দম, পায়েস, কচুরি, জিলাপি ইত্যাদি। এইসব দেখে নমিতা দেবী বলেন, বাপরে বাপ মীনাক্ষী, তোমার বৌমা তো পাক্কা রাঁধুনি গো, এত রকমের খাবার কি করে করলো? আমার বৌমা না এর থেকেও ভালো ভ্যারাইটি রান্না করতে পারে। আমি তো বললাম, এই জিনিসগুলো থাকলেই আপাতত কাজ চলে যাবে। আর যেমন রান্নার হাত, তেমনি ওর হাতে স্পিডও। দেখো না, এখন সবে 9টা বাজে আর সমস্ত কাজ একেবারে কমপ্লিট করে ফেলেছে। সত্যি বাবা, কপাল করে একটা বৌমা পেয়েছো বটে। আচ্ছা সুমিত্রা, তোমার বৌমা কোথায় গো? তাকে তো দেখছি না। আরে সুমিত্রা যে, আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি। তা হ্যাঁ গো, তোমার বৌমা কোথায়? ওকে তো আমি এখানে ডেকেছিলাম। আরে আসলে আমি আর তোমার দাদা না এইসব কচুরি আর তেলে ভাজা জিনিস খাই না, তাই বৌমা আমাদের জন্য বাড়িতে হালকা খাবার রান্না করেছে। রান্না হয়ে গেলেও চলে আসবে বলেছে।
তা দুজনের রান্না করতে আর কত সময় লাগে গো? 1 ঘন্টায় তো একটা তরকারি আর ভাত অনায়াসে হয়ে যাবে। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার বৌমা তো আবার ধীরে ধীরে কাজ করে, ওর তো চা করতেই 1 ঘন্টা সময় লেগে যায় গো। মীনাক্ষী দেবীর কথা শুনে সবাই হেসে ফেলে। এদিকে সুমিত্রা দেবী প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে তার বৌমা মন্দিরাকে ফোন করেন এবং তাকে বলেন, বৌমা, একটা ভাত আর একটা সবজি করতে কতক্ষণ সময় লাগে গো? তুমি জানতে না আজকে আমাদের পুজো বাড়িতে আসতে হবে? এখানে সবার সামনে আমার কত দুর্নাম হচ্ছে তুমি জানো? আরে বাবা, এদের বাড়িতে তো একটা বৌমা আছে নাকি? দেখো, সে সকালে সকালে এত জনের জন্য এত ধরনের খাবার তৈরি করেছে, আর তুমি দুজনে সবজি ভাত করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগাচ্ছ। সরি মা, আমার একটু দেরি হয়ে গেছে, আমি এই কিছুক্ষণের মধ্যেই আসছি। ফোন রাখার পর মন্দিরা মনে মনে বলে, এই মেয়েটা না আমাকে পুরো ফাঁসিয়ে দেয়। এই মুহূর্তে এত বেশি অর্ডার দিয়ে দিল, এখন আমাকে বাবা মায়ের জন্য ভাত তরকারি বসাতে হবে, তারপর পূজাতেও যেতে হবে, জানি না কত দেরি হয়ে যাবে। এরপর মন্দিরা তাড়াতাড়ি তার শ্বশুর শাশুড়ির জন্য ডাল ভাত বসিয়ে দেয় এবং তৈরি হয়ে পূজাতে গিয়ে উপস্থিত হয়। আরে বাবা মন্দিরা, তুমি আজ তাহলে এসেছো? তোমার শাশুড়ি মা তো 9টার সময় এসে গেছে, আর তুমি এলে 11:30টায়। বলি, শাশুড়ি মা শ্বশুরের জন্য কি এমন খাবার রান্না করছিলে গো যে এত দেরি হয়ে গেল? আন্টি, আমি তো ওনাদের জন্য ডাল ভাত রান্না করে এসেছি। শোনো, তোমরা ডাল ভাত রান্না করতে 2.5 ঘন্টা সময় লাগিয়ে দিয়েছে, তাহলে আমার বৌমার মতো এত সবকিছু রান্না করতে হলে তো তুমি মনে হয় 1 সপ্তাহ লাগিয়ে দেবে গো। মীনাক্ষী দেবীর কথা শুনে সবাই হেসে অস্থির হয়ে যায়। এদিকে এত কিছু দেখে শুনে সুমিত্রা দেবীর ভীষণ রাগ হয়। তিনি সেখানে বৌমাকে কিছুই বলতে পারে না, কিন্তু বাড়িতে এসে তাকে অনেক উল্টোপাল্টা করে কথা শোনান। মন্দিরা চুপচাপ তার শাশুড়ির কথা শোনে এবং নিজের ঘরে চলে যায়। 2 দিন পর সুমিত্রা দেবীর ননদ পল্লবী দেবী তাদের বাড়িতে বেড়াতে আসেন আর বলেন, আরে বৌদি, কেমন আছো গো? বৌমার হাতের বেশ ভালো মন্দ খাবার খাচ্ছ তো, তা কোথায় সে? একবার দেখা দিল না তো। বৌমা রান্নাঘরে আছে দিদি, দাঁড়াও আমি এক্ষুনি ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ছুটে এসো, তোমার পিসিমা এসেছে। প্রণাম পিসিমা, কেমন আছেন বলুন? বাড়িতে সবাই ভালো আছে তো? আচ্ছা, আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। মন্দিরা রান্নাঘরে যায় আর বলে, এই মেয়েটাকে এত করে বলি অর্ডারটা একটু আগে থেকে দেবে, তা নয় আমার যখনই কাজ থাকবে ঠিক তার 10 মিনিট আগেই ওকে অর্ডার দিতে হয়। এখন আমি কোন দিকে যাব? এদিকে পিসিমা এসেছেন, তার উপরে আবার অর্ডারের দেরি হয়ে গেলে বিজনেসটাই ডাউন হয়ে যাবে। এক কাজ করি, কিছুটা অর্ডারের কাজ করে তারপর পিসিমার জন্য চা বসাই। এভাবে প্রায় 1/2 ঘন্টা কেটে যায় এবং পল্লবী দেবী বিরক্ত হয়ে বলেন, কি ব্যাপার বৌদি, তোমার বৌমা কি চা করতে গিয়ে ঘুমিয়ে পড়লো নাকি? কখন সেই বলে গেল যে চা করে আনছি। আরে বাবা, 1 কাপ চা করতে তো 2 মিনিট সময় লাগে গো। এমন সময় প্রতিবেশী মীনাক্ষী দেবী ঘরে ঢুকে বলেন, আরে পল্লবী দিদি যে, তুমি কবে এসেছো? আর এখানে বসে বসে কিসের অপেক্ষাটা করছো? ও আচ্ছা, বুঝেছি, নিশ্চয়ই চা খেতে পাওনি এখনো। তুমি চলো আমার বাড়িতে চলো, আমার বৌমা তোমাকে ভালো করে চা, পকোড়া, সিঙ্গাড়া সব করে খাওয়াবে। এখানে বসে থাকলে না ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে, কিন্তু খাবার মোটে আসবে না। তুমি ঠিকই বলেছো মীনাক্ষী, এখানে বসে বসে আমার চা খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। চলো আমি বরং তোমার সঙ্গে গিয়ে চা খেয়ে আসি। পল্লবী সেখান থেকে উঠে চলেই যাচ্ছিল। ঠিক এমন সময় চায়ের কাপ এবং স্ন্যাক্স হাতে মন্দিরা সেখানে আসে এবং সেগুলোকে টেবিলের উপরে রেখে বলে, পিসিমা কোথায় যাচ্ছেন? হে নিন, আমি আপনার জন্য চা স্ন্যাক্স এনেছি, একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চাইছি পিসিমা। থাক বৌমা, আমি মীনাক্ষীর ঘরে গিয়ে ওর বৌমার হাতেই চা খাবো। তোমার এই চার স্ন্যাক্স তুমি তোমার শাশুড়ি মাকেই খাওয়াও। আর হ্যাঁ, আমি রাতে খাবার ওখানেই খাবো। কিন্তু পিসিমা, রাতের খাবার তো আমি বসিয়ে এসেছি, আপনি কেন ওখানে রাতের খাবার খাবেন? কারণ রাতের বেলা খেয়ে সবাইকে ঘুমাতেও হয় বৌমা, তোমার খাবারের অপেক্ষা করতে গেলে ভোর হয়ে যাবে। তার থেকে দিদি বরং আমাদের বাড়িতেই খেয়ে নি। এভাবেই মীনাক্ষী দেবী সুমিত্রা দেবীর ননদকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং এই ঘটনায় সুমিত্রা দেবী প্রচন্ড পরিমাণে অপমানিত বোধ করেন। এইবার তিনি আবার তার বৌমাকে প্রচন্ড রাগারাগি করেন। কিছুদিন পর মীনাক্ষী দেবী 2টো বড় বড় প্লেটে নানান ধরনের খাবার সাজিয়ে সুজাতা দেবীর বাড়িতে আসেন এবং দেখেন তারা খাবারের জন্য অপেক্ষা করছেন। খাবার প্লেট টেবিলের উপরে সাজিয়ে রেখে তিনি বলেন, সুজাতা, এই নাও, আমার বৌমার আজকে জন্মদিন আর ও ভালোবেসে এত কিছু রান্না করেছে। আমি ভাবলাম তোমাদের বাড়িতে তো এইসব খাবার কখনো হয় না, ওই সবসময় ডাল ভাত হয়, নালে ডিম ভাত হয়। নাও, আজ মজা করে আমার বৌমার হাতে সব রকমের খাবার খাও। তুমি ঠিকই বলেছো দিদি, আমার কপালে আর এত ভালো ভালো খাবার কখনোই জুটবে না।
সুজাতা দেবীর দুঃখের কথা শুনে মীনাক্ষী দেবীর মনে মনে খুবই আনন্দ হয়। তার মনে হচ্ছিল তিনি যেন বাজি জিতে গেছেন। তিনি খুশি মনে বাড়ি ফিরে আসেন এবং তাকে আরো জ্বালানোর জন্য তিনি পরের দিন তাকে বাড়িতে নিমন্ত্রণ করেন। সুজাতা দেবী তার বাড়িতে এলে মীনাক্ষী দেবীর বৌমা বিনা তার জন্য চা করে নিয়ে আসে। এই নিন আন্টি, চা খান। মা, দুপুরে আপনারা কি খাবেন বলে দিন, আমি তৈরি করে রাখবো। আর হ্যাঁ মা, আমাকে আজকে 10,000 টাকা দেবেন। রান্নার জিনিসপত্র সব শেষ হয়ে গেছে তো, সবকিছু আনিয়ে রাখতে হবে। কিন্তু বৌমা, আমি তো তোমাকে গত সপ্তাহে 7,000 টাকা দিলাম, এত তাড়াতাড়ি খরচ করে ফেলেছো? হ্যাঁ মা, গত সপ্তাহে তো পুজো ছিল, এতজনের খাবার রান্না হয়েছে, সেখানে এসব টাকা শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ড্রয়ারে টাকা রাখা আছে, ওখান থেকে 10,000 টাকা নিয়ে নাও। বিনা টাকা নিতে চলে যায়। এরপর মীনাক্ষী দেবী সুমিত্রা দেবীকে বলেন, সুমিত্রা, আমি রান্নাঘরে না নতুন চিমনি লাগিয়েছি। বৌমা সারাক্ষণ রান্না করে তো, তাই ভাবলাম একটা চিমনি লাগিয়ে দিই। খুব সুন্দর হয়েছে, রান্নাঘরে একটুও তেল ঝাল নোংরা কিচ্ছু বসে না। ও তাই নাকি? কই দেখি তো কেমন চিমনি বসিয়েছো। সুমিত্রা দেবী এবং মীনাক্ষী দেবী দুজনেই রান্নাঘরে চিমনি দেখতে চান। সেখানে গিয়ে লক্ষ্য করেন রান্নাঘরের জানালা থেকে বিনা মন্দিরার কাছ থেকে বড় বড় প্যাকেটে কিছু একটা নিচ্ছে এবং তাকে টাকা দিচ্ছে। এই দেখে মীনাক্ষী দেবী অবাক হয়ে বলেন, এ কি বৌমা, এই প্যাকেটে কি? আর তুমি 10,000 টাকা মন্দিরাকে দিলে কেন? ব্যাপারটা কি পরিষ্কার করে বলো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি হচ্ছেটা কি? শাশুড়ি এভাবে ধমক দিলে বিনা ভয় পেয়ে যায় এবং তাকে সমস্ত কথা বলে ফেলে। আসলে মা, আমি তো রান্না বান্না কিছুই পারি না, শুরু থেকে এই নিয়ে আমার খুব ভয় ছিল। ওদিকে মন্দিরাদি খুব সুন্দর রান্না করে, এজন্যই মন্দিরাদি একটা ক্লাউড কিচেন খুলেছে, অর্থাৎ মন্দিরাদি অর্ডার অনুযায়ী রান্না করে আর আমি পেমেন্ট করে সেই রান্না কিনে নিই। কি, তুমি রান্না বান্না কিচ্ছু পারো না? মন্দিরা তোমায় রান্না করে দেয়? মীনাক্ষী দেবী এবং বিনার এই অবস্থা দেখে সুজাতা দেবীর হাসির ফোয়ারা ছুটে যায়। তিনি নিজেকে আর কন্ট্রোলই করতে পারে না। হাসতে হাসতে তিনি সেখান থেকে বাড়ি চলে আসেন। এদিকে মন্দিরা খুবই ভয় পেয়েছিল যে তার শাশুড়ি হয়তো তাকে খুব কথা শোনাবে। মা প্লিজ, আপনি আমার উপরে রাগ করবেন না। আসলে আপনার ছেলে এত বড় একটা লোন চলছে তো, সেই লোনে সাহায্য করার জন্য আমি এই কাজটা করেছিলাম। বিশ্বাস করুন, এই জন্য আমার রান্নায় এত দেরি হয়েছে। তো আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে বৌমা, আমি তোমার উপরে একটুকু রাগ করিনি। তুমি আমাদের উপকারের জন্য এত বড় একটা কাজ করেছিলে, সেজন্য আমি খুব খুশি। আর আজকে মীনাক্ষীর মুখ বন্ধ হয়ে গেছে, আমার তো খুশি ডবল হয়ে গেছে। এভাবেই দুই শাশুড়ি বৌমা হাসতে শুরু করে। সুচিত্রা দেবীর মন আনন্দে ভরে ওঠে। এরপর থেকে তার প্রতিবেশী আর কখনোই তার বাড়িতে এসে নিজের বৌমার বড়াই করত না। এর ফলে সুমিত্রা দেবী এবং তার বৌমার মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়ে যায় এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আশিসবাবু তার স্ত্রী চন্দনা দেবী ও তার 3 মেয়ে টিনা, রিঙ্কি ও মালতীর সঙ্গে বাস করত। এমনই একদিন সকালে আশিসবাবু ঘুম থেকে উঠেছিল আর তাই সে তার স্ত্রীকে বলে, এই যে চন্দনা, তুমি একবার বাথরুমে গিয়ে আমার স্নান করার জলটা তুলে রাখো তো। আজ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, না তো অফিসে যেতে দেরি হয়ে যাবে। আমি ততক্ষণে টাওয়ালটা খুঁজে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু তুমি এখন স্নান করবে বললে কিভাবে হবে? না মানে এখন বাথরুমে তো। আরে কি না হ্যাঁ মানে করছো? আমি এখন স্নান করব, আর দেখতেই তো পাচ্ছ ঘড়ির কাঁটায় প্রায় 10টা বাজতে চললো। আচ্ছা ঠিক আছে, তুমি এসো, আমি গিয়ে দেখছি। এই বলে চন্দনা দেবী তখন তাদের বাথরুমের দিকে যায়। কিন্তু সে যেটার ভয় করছিল তখন সেটাই হয়েছিল, কারণ সে সেখানে গিয়ে দেখে তখন তাদের বাথরুমের দরজা বন্ধ আছে। এরপর সে মনে মনে বলে, হে ঈশ্বর, আমি যেটা ভাবছিলাম সেটাই হলো। এই মেয়ে 3টা আজও একই সঙ্গে স্নান করতে ঢুকেছে। এখন কি হবে কি জানি। এখন এরা ভিতরে আছে, আজ আর বের হবে তো? চন্দনা দেবী তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিল। ঠিক তখনই সেখানে আশিসবাবু আসে ও সে বলে, এই যে তুমি এখানে দাঁড়িয়ে রইলে যে, এখন বাথরুমের ভিতরে কেউ আছে নাকি? ভিতর থেকে তো বন্ধ বলেই মনে হচ্ছে। হ্যাঁ আছে, ভিতরে তোমার 3 মেয়ে ঢুকেছে। তাহলে ওদেরকে তাড়াতাড়ি বের হতে বলো, আমার হাতে তো খুব বেশি সময়ও নেই। হ্যাঁ ডাকছি। এই যে টিনা, রিঙ্কি, মালতী, তোরা তাড়াতাড়ি বের হ, তোদের বাবা স্নান করবে। তোদেরকে আর বাথরুম সিঙ্গার হতে হবে না। কি বাথরুম সিঙ্গার মানে? ওরা বাথরুমে কি করছে? ওরা কি বাথরুমে গান করছে নাকি? কি আর করবে, তুমি শুনতে পাচ্ছ না? ওরা বাথরুমে ঢুকে গান করছে। তুমি দাঁড়াও, আমি এখনই ওদেরকে ডাকছি।
না থাক, তার আর প্রয়োজন নেই, ওদেরকে ডাকতে হবে না। আমি বরং আজ স্নান না করেই চলে যাই। এমনিতেও এই কয়েকদিন অনেক শীত পড়েছে। এই বলে আশিসবাবু তখন স্নান না করেই অফিসে চলে যায়। আসলে চন্দনা দেবীর মেয়েরা এরকমই ছিল। তারা যখন বাথরুমে যেত তিনজনে একই সঙ্গে যেত, আর সেখানে গিয়ে তারা গান শুনতো ও আড্ডা মারতো। এটা চন্দনা দেবী জানলেও আশিসবাবু বাড়িতে না থাকায় সে জানতো না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন আশিসবাবু বাড়িতে এসে বলে, এই যে চন্দনা, শুনছো? বলি আজ একটা খুশির খবর আছে, একটু এদিকে এসো না। হ্যাঁ বলো, আমি এখানেই আছি, আর তোমার কথা ভালোভাবেই শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি, আসলে আমার সঙ্গে ঘটক বাবুর দেখা হয়েছিল, আর উনি আমাদের 3 মেয়ের ব্যাপারে বলছিলেন। একই বাড়ির 3 ছেলে, আর ছেলেদের বিশাল ব্যবসা, বুঝেছো? এখন ওরা চাইছে একই বাড়ির 3 মেয়ের সঙ্গে বিয়ে দেবে। কি একই বাড়ির 3 ছেলে? কিন্তু এরকম কেন? আমরা তো আমাদের মেয়ের আলাদা জায়গাতেও বিয়ে দিতে পারি, তাই না? আরে তাতে ক্ষতি কি? ওরা এমনিতেও 3 জনে একই সঙ্গে থাকে, তা যদি একই জায়গাতে বিয়ে হয় তাহলে তো আমাদেরই ভালো হবে। এমনিতেও আমাদের 3 মেয়েরই বিয়ের বয়স হয়ে গিয়েছে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে চন্দনা দেবীর 3 মেয়ে আসে ও তারা বলে, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, আমরাও এরকমই সম্বন্ধ খুঁজছিলাম, যেখানে আমরা 3 জনই একই সঙ্গে আমাদের বাড়ির মতো করেই থাকতে পারবো। এই তোরা একটু চুপ কর। তোরা 3 জনে বাড়িতে থেকে কি করিস তা আমার ভালোভাবেই জানা আছে। সারাদিন তো বাথরুমে পড়ে থাকিস। বাথরুমে স্নান করিস নাকি ঘুমাস আমি কিছুই বুঝে উঠতে পারি না। না তো স্নান করতে আবার কারো এত সময় লাগে নাকি? আরে চন্দনা, তুমিও না এক রকম। ওরা এরকম করে তাতে ক্ষতি কি? দেখো, আমার মেয়েরা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, আর তাই ওরা হয়তো গায়ের ময়লা পরিষ্কার করতে গিয়েই সময় লাগায়। হ্যাঁ, সে আমার ভালোভাবেই জানা আছে। এখন সেদিন তোমার মেয়েরা ঠিক সময়ে ওনাদের সামনে আসতে পারলেই হলো, কারণ ওরা বাথরুমে গিয়ে যা সময় লাগায়। আচ্ছা, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওরা সেদিন নিশ্চয়ই সময়ে চলে আসবে। এখন তুমি চলো, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। আশিসবাবুর কথা শুনে চন্দনা দেবী তখন তাদের খাবার খেতে দেয়। এরপর তারা সেদিন সকলে মিলেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। এমনই একদিন লুনা দেবী তার 3 ছেলে বিক্রম, দীপেশ ও নন্দনকে নিয়ে মেয়ে দেখতে তাদের বাড়িতে আসে। চন্দনা দেবীর 3 মেয়েকে দেখতেই খুবই ভালো ছিল, তাই লুনা দেবীর 3 মেয়েকেই পছন্দ হয়ে যায় ও সে সেদিনই তার 3 ছেলের বিয়ে ঠিক করে ফেলে। এরপর আরও কয়েকদিন কেটে যায় ও শেষে তাদের বিয়ের দিন চলে আসে। তখন, এই বোন, চল না আমরা 3 জনে একই সঙ্গে বাথরুমে যাই আর সময় কাটিয়ে আসি, নয়তো আজকের পর শ্বশুর বাড়িতে গিয়ে 3 জনে আবার একসঙ্গে হয়তো যেতেই পারবো না। হ্যাঁ দিদি, একসঙ্গে বাথরুমে যাওয়ার মজাটাই আলাদা, যেখানে গিয়ে একজন গান গাইবে, একজন স্নান করতে করতে ডান্স করবে, আর আমি তো ঘুমানো পাটি, বাথরুমে একটা ঘুম দিয়ে উঠে স্নান করার মজাটাই আলাদা। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, আমাদের শাশুড়ি মা কেমন হবে, আর যদি ওদের বাড়িতে আলাদা আলাদা বাথরুম থাকে তাহলেই বাস। আসলে তারা ঠিকই বলছিল, কারণ তারা বাথরুমে স্নান করতে গিয়ে এসবই করত, আর তাই তাদের অনেকটাই সময় লেগে যেত। আর আজ তাদের এইসব আলোচনা করেই মন খারাপ হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তাদের ছোট বোন মালতী বলে, আরে সে নিয়ে তোদেরকে চিন্তা করতে হবে না, আমি খোঁজ নিয়েছি, ওদের বাড়িতে আলাদা বাথরুম নেই, ওদের একটাই বাথরুম। আরে কম করে হলে সপ্তাহে একদিনও তো আমরা বাথরুমে ঘুমানো বা আড্ডা মারার সময় পাবো। কি তুই সত্যি বলছিস নাকি? তাহলে তো ভালোই হলো, আমাদের আর কোনো চিন্তাই থাকলো না। চল তাহলে আজ আমরা এখন গিয়ে তাড়াতাড়ি স্নান করে নিই, এরপর যা হবে ওখানে গিয়েই হবে। টিনা এভাবে বললে তখন তারা সকলেই খুশি হয়ে যায় ও তারা সেদিন তাড়াতাড়ি স্নান সেরে বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয়। এরপর সময় অনুসারে তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর তারা 3 বোনের লুনা দেবীর বাড়িতে চলে যায়। এরপর আরও কয়েকদিন কেটে যায়। এমনই একদিন লুনা দেবী স্নান করতে যাচ্ছিল। তখন, এই যে মা, আপনি স্নান করতে যাচ্ছেন নাকি? হ্যাঁ বৌমা, যাচ্ছি। কেন, তুমি যাবে নাকি? তাহলে তুমি আগে গিয়ে স্নান করে নাও। না মা, মানে আপনি যাচ্ছেন যখন আগেই যান, আমরা পরে গেলেও চলবে। কি তোমরা মানে? ও, আমি বুঝেছি, এখন আমাদের একটা স্নান ঘর বলে তোমরা 3 জনে একই সঙ্গে স্নান করো, তাই তো? তা বেশ ভালো, তাহলে তোমরাই আগে যাও, আমি ওয়েট করছি, আমি না হয় একটু পরেই যাব। লুনা দেবীর কথা শুনে তখন তারা 3 বোনে স্নান করতে ঢুকে পড়ে
ও তারা প্রতিবারের মতোই স্নান করতে অনেক সময় লাগায়। এদিকে বাইরে বসে বসে লুনা দেবী মনে মনে ভাবে, এরা তিনজনে ভিতরে ঢুকে কি করছে কি জানি। সকাল 7টা থেকে 10টা বাজতে চললো, এখন বিক্রমদের অফিস যাওয়ারও সময় হয়ে গেল। এরা স্নান করতে এত সময় লাগালে কখন ব্রেকফাস্ট রেডি করবে? এভাবেই ভাবতে ভাবতে লুনা দেবীর সোফাতেই বসে বসে ঘুমিয়ে পড়ে। তখন, এই যে মা, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? আর তোমার বৌমারা কোথায়? আমাদের কি আজ খেতে দেবে না নাকি? এরপর যে আমাদেরকে অফিসেও যেতে হবে। হ্যাঁ দাদা ঠিকই বলেছে, আমাদের বেশি দেরি হলে হবে না, তাহলে আমাদের অফিসের বস আমাদেরকে বের করে দেবে। না বাবা, মানে তোদের বউয়েরা কখন স্নান করতে ঢুকেছে, এখন ওখানে কি করছে কি জানি। আরে সে এখন কেন, ওরা তো 3 ঘন্টা আগে ঢুকেছে। ওরা কি করছে তাহলে ভিতরে? এই বলে বিক্রম তাদেরকে বাইরে থেকে ডাকতে থাকে। তখন তারা তিনজনে ঘুম ঘুম চোখে বাইরে বের হয়ে আসে। তখন, আরে তোমরা বাথরুমে ঘুমাচ্ছিলে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ আসলে আজ ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম। প্রতিদিন মালতী ঘুমাতো তো, আজ ওর দেখে আমরাও ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ ঘুমিয়েছো, ভালো করেছো, আরো বেশি করে ঘুমাও। আমাদের আজ অফিস থেকে বের করে দেবে, তারপর তোমাদের সঙ্গে আমরাও বাথরুমে ঘুমাবো, বুঝেছো? এই বলে বিক্রম ও তার ভাইয়েরা অফিসে চলে যায়। এদিকে টিনা ও তার বাকি বোনেরাও খুব চিন্তায় পড়ে যায়। এভাবেই দুদিন কেটে যায়। তখন বিক্রম ও তার ভাইয়েরা বাড়িতে ফেরে না। এমনই একদিন লুনা দেবী বলে, দেখেছো তো বৌমা, শুধু তোমাদের জন্যই আজকে আমাদের সংসারে এরকম বিরল ঘটনা ঘটলো। এখন আমার ছেলেটা কোথায় আছে কি জানি। আমার তো মনে হচ্ছে ওরা চাকরি চলে যেতে লজ্জায় বাড়িতেই ফিরতে পারেনি। হ্যাঁ মাইসে, আমরাও জানি। আর বিশ্বাস করুন, আমরা 3 বোনে ঠিক করে নিয়েছি আমরা আর কখনোই এরকম করব না। আমাদেরকে ক্ষমা করে দিন। আর মা, আপনি দয়া করে ওদেরকে বাড়িতে আসার কথা বলুন। আমাদের এটা আগেই করা উচিত ছিল। আমাদের মাও আমাদেরকে এই বিষয়ে মানা করত, কিন্তু আমরা তখন বুঝিনি। এভাবেই তখন তারা 3 বোনে কান্নাকাটি করতে থাকে। ঠিক সেই সময় সেখানে বিক্রম ও তার বাকি ভাইয়েরাও আসে ও তারা এসে হাসতে থাকে। আসলে লুনা দেবী তার বৌমাদের এই বাজে অভ্যাসের ব্যাপারে আগে থেকেই জানতো, আর এটা চন্দনা দেবী তাকে জানিয়ে দিয়েছিল, যার ফলে তারা মা ছেলেতে মিলে তাদেরকে শোধরানোর জন্যই এই প্ল্যান করেছিল। এভাবেই বিক্রম তাদেরকে আসল ঘটনা বললে তারাও তখন খুশি হয়ে যায়। আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।